নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, সঙ্গে রয়েছে আমি অনন্যা। যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা, মূলত গত 4 দিন ধরে যে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা, সুপ্রিম কোর্টের ডেডলাইন পার হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন। এখনো কাজে যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা। তাদের আন্দোলনের যে সুর, সেই সুর ক্রমেই চড়ছে। গতকালের বৈঠক হওয়ার কথা থাকলেও লাইভ স্ট্রিমিং এর গেরোয়ে আটকে গিয়েছে সেই বৈঠক। আর এই বিভিন্ন বিষয় নিয়েই উঠে আসছে একাধিক প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। অন্যদিকে একইভাবে অবস্থান বিক্ষোভে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তারা রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন। অন্যদিকে বৃষ্টিতে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস একই স্লোগানে মুখরিত হচ্ছে তিলোত্তমা। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। ঠিক কি পরিস্থিতি, কবে কাজে ফিরতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন আমাদের দুজন ডক্টর মেঘা মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, এবং ডক্টর আব্দুর রাইহান জুনিয়র চিকিৎসক রয়েছেন আমাদের সঙ্গে। আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমেই ডক্টর রাইহান, আপনার কাছে যাব। যে দাবিগুলো নিয়ে যে এই 4 দিন ধরে ধর্ণা অবস্থান চলছে, যে দাবিগুলো মূলত ছিল, তার মধ্যে প্রথম দাবি যেটা ছিল যে তিলোত্তমার এই ঘটনার সঙ্গে, তিলোত্তমা ধর্ষণের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু এই ঘটনা অলরেডি সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টে বিষয়টা বিচারাধীন। রাজ্য সরকারের কাছে এই দাবি রেখেছেন আপনারা কেন? আমরা ডেফিনেটলি চাই যে যেহেতু সিবিআইকে কেসটা হ্যান্ড ওভার করা হয়েছে, যেন আরও রিগারাস ওয়েতে একটু অ্যাটলিস্ট কিছু ট্রান্সপারেন্সি পাওয়া, আর এই কেসে কিছু ইনসাইটস যেন আমরা ট্রান্সপারেন্টলি পাই। অ্যান্ড তাতে আমাদের যে প্রোটেস্টটা চলছে আর আমরা সবাই মিলে এতদিন ধরে করে আসছি, সেটার একটা কিছু যেন ফল দেখতে পাই আমরা। অ্যান্ড এটাই আমাদের মেইন মোটিভ, যে উই ওয়ান্ট দ্য কালপ্রিটস টু বি পানিশড, দ্যাটস অল। কিন্তু সিবিআই অলরেডি বিষয়টা তদন্ত করছে। এই বিষয়টা কেন্দ্রীয় সংস্থা সিবিআই, তো রাজ্য সরকার এক্ষেত্রে কিছু করার নেই। রাজ্য সরকারের হাত থেকে এই যে তদন্ত, সেই তদন্তভার বেরিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এই দাবিটা রাখছেন রাজ্য সরকারের কাছে। তো রাজ্য সরকারের কাছ থেকে আপনারা ঠিক কি আউটপুট চাইছেন? রাজ্য সরকারের কাছে আমরা এটাই চাইছি যে অ্যাটলিস্ট ওনারা এই তদন্তে অ্যাটলিস্ট এড করেন, হেল্প করেন, যাতে প্রসেসটা ফাস্টার হয় আর যেন জাস্টিসটা তাড়াতাড়ি সার্ভ হয়। একেবারে গতকালের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। যেমনটা আপনাদের আমরা গতকাল জানিয়েছিলাম যে বৃহস্পতিবার নবান্নে পৌঁছেছিলেন জুনিয়র চিকিৎসকদের 30 জনের একটি দল, এবং সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক হওয়ার কথা ছিল, এবং সেই বৈঠকটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সেই বৈঠকে উঠে আসতে পারত সমাধান সূত্র। আর তারপরেই জানা যেত কবে কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা। কারণ 5 দফা দাবি নিয়ে লাগাতার ধর্ণা অবস্থান চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, এবং তারা যেমনটা জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তারা কাজে ফিরবেন যদি তাদের 5 দফা দাবি মেনে নেওয়া হয়। আর তারপরেই আমরা দেখতে পাই একাধিক ইমেল চালাচালি হয় নবান্ন, অর্থাৎ রাজ্য সরকার এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে। আর তারপরেই আমরা দেখলাম গতকাল জুনিয়র চিকিৎসকরা নবান্নে পৌঁছলেন, মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। তবে যেমনটা জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল, তাদের পুরো আলোচনা, পুরো বৈঠক লাইভ স্ট্রিমিং করতে হবে, কিন্তু সেই দাবি কোনোভাবেই মেনে নেওয়া হয়নি নবান্নের তরফে। আর সেই গেরোতেই আটকে যায় বৈঠক, বাতিল হয়ে যায় বৈঠক। ফিরে আসেন আন্দোলনকারীরা এবং যথারীতি আজ আবারও তারা আন্দোলন চালাচ্ছেন, অবস্থান বিক্ষোভে রয়েছেন। যে 5 দফা দাবি নিয়ে গতকাল নবান্নে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, সেই দাবিগুলো একবার দেখাবো আপনাদের। তিলোত্তমা ধর্ষণ ও খুনে দোষীদের দ্রুত খুঁজে বের করা, অপরাধীদের শাস্তি, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত এবং শাস্তির ব্যবস্থা, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা, মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলা।
এই 5 দফা দাবিকে সামনে রেখেই কিন্তু লাগাতার অবস্থান বিক্ষোভ, স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চলছে জুনিয়র চিকিৎসকদের। এবং তারা যেমনটা জানিয়েছেন, এই 5 দফা দাবি মেনে নেওয়া হলেই, এই 5 দফা দাবি থেকে একটা সমাধান সূত্র উঠে এলেই তারা কিন্তু কর্মবিরতি ছেড়ে কাজে ফিরবেন। আর গতকাল লাইভ স্ট্রিমিংয়ের গেরোয়ে আটকে এই বৈঠক বাতিল হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন যে এই লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়, কারণ এই বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সিবিআই ঘটনার তদন্ত করছে। এই বিষয়টা আপনারা ঠিক কিভাবে দেখছেন? ডেফিনেটলি আমার মনে হয় যে প্রসেসটা আর একটু রিগোরাসলি দেখা উচিত। অ্যান্ড আর আমরা তার জন্যই কন্টিনিউসলি এই মুভমেন্টটা চালিয়ে যাচ্ছি। অ্যান্ড আমাদের মোটিভ আর কিছুই না যে উই জাস্ট ওয়ান্ট দ্য কালপ্রিটস টু বি পানিশড। অ্যান্ড উই অলসো ওয়ান্ট যে আমাদের মেডিকেল ফ্র্যাটার্নিটি আমরা যে কাজ করছি যেন আমরা অ্যাটলিস্ট যে বেসিক সেফটিটা পাই। দেখুন, সিবিআইতে যে সিবিআইয়ের ইনভেস্টিগেশন চলছে প্লাস সুপ্রিম কোর্টে আছে, কোথাও কিন্তু এটা মেনশন করা নেই যে আমাদের সাথে যদি ওনার মানে সিএম এর কোনো কিছু যদি কথাবার্তা হয়, আলোচনা হয়, সেটা দেখানো যাবে না বা লাইভ স্ট্রিম করা যাবে না। কেন? উনি তো বললেন যে রেকর্ড করে তারপরে দেখানো যাবে। তাহলে সেটা যদি দেখানো যায় তাহলে লাইভ স্ট্রিম করে কেন দেখানো যাবে না? সেটাই হচ্ছে কথা, ইজন্ট ইট? তো আই ডোন্ট থিঙ্ক এরকম কোনো রুল আছে বা কোথাও এরকম কিছু লেখা আছে যে একটা লাইভ স্ট্রিম করা যাবে না। এটা আলোচনাটা করলে অবভিয়াসলি সব মানে স্বচ্ছতা, মানে স্বচ্ছভাবে যাতে মানে আমাদের আলোচনাটা হয়, সেটার জন্যই বলা হয়েছে যে এটা লাইভ স্ট্রিম করতে। তো এটা যথেষ্ট, আমরা মানে এই যে আমরা যে ডিমান্ডটা করেছি এটা তো যথেষ্ট ঠিকঠাক ডিমান্ড। I don't think there is anything wrong with this. কিন্তু সেখানে একটা ভিডিও রেকর্ডিং এর অপশন রাখা হচ্ছিল যে পুরো বিষয়টা ভিডিও রেকর্ডিং করা হতে পারে, কিন্তু আপনারা লাইভ স্ট্রিমিংই চাইছেন, এটা কেন? Because video recording can be edited obviously, but live streaming এ তো এডিট করা যাবে না, না? সেই জন্য আমরা লাইভ স্ট্রিম চাইছি। এবার ভিডিও রেকর্ড করে যদি দেখানো যায়, সেটাতে সুপ্রিম কোর্টের বা আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেখানে প্রবলেম হচ্ছে না। বাট লাইভ স্ট্রিম করলেই ওটাতে প্রবলেম হচ্ছে, সেটা তো আমি বুঝতে পারছি না ওয়াই। হ্যাঁ, যেমনটা আপনি বললেন যে সেটা এডিটেড করা হতে পারে, যদি ভিডিও রেকর্ডিং করা হয় তাহলে সেটা এডিট করা হতে পারে। তাহলে কি কোথাও গিয়ে একটা বিশ্বাসযোগ্যতার অভাব তৈরি হচ্ছে যে এডিট করা হতে পারে, আসল যে ভিডিও সেটা চেপে দেওয়া হতে পারে, সেটা কেন হচ্ছে? বিশ্বাসযোগ্যতা নয়, এটা হচ্ছে, এটা ডিমান্ড করা হয়েছে যাতে মানে একটা স্বচ্ছতা থাকে, যাতে এই যে আমরা এখন লাইভ করছি এটাও তো আমরা রেকর্ড করে করতে পারতাম। তো একটা মানে দেয়ার্স আ ডিফারেন্স বিটুইন বিইং লাইভ অ্যান্ড বিইং রেকর্ডেড। তো একটা এত ইম্পর্ট্যান্ট ডিসকাশন যখন হবে উইথ সিএম, এতটা ইম্পর্ট্যান্ট ডিসকাশন, সেটা অবভিয়াসলি লাইভ হওয়া উচিত। আমরা বলছি না যে এটা রেকর্ড হলে এডিটেড হবেই, তাই জন্যই আমরা লাইভ করছি। নো, এটা জাস্ট টু বি ক্লিয়ার কে কোনো কোয়েশ্চেন যাতে না ওঠে, এটাতে কোনো ডাউট না থাকে যে এটাতে কিছু ম্যানিপুলেশন করা হয়েছে। দুদিক থেকেই এটা ক্লিয়ার থাকবে, আমাদের দিক থেকেও ক্লিয়ার থাকবে, সিএম ম্যামের দিক থেকেও ক্লিয়ার থাকবে একেবারেই। আর তাতে যে সমস্ত মানুষজন এই আন্দোলনকে সমর্থন করেছেন তারাও একেবারে সরাসরি দেখতে পাবেন পুরো আলোচনা, পুরো বৈঠকে ঠিক কি আলোচনা উঠে আসছে, কি সিদ্ধান্ত উঠে আসছে সেটা দেখতে পাবেন। এই 4 দিন ধরে 5 দফা দাবিকে সামনে রেখে যে লাগাতার ধর্ণা অবস্থান চলছে, সেই টাইম লাইনটা একবার দেখানোর চেষ্টা করব। মঙ্গলবার ইমেলকে অপমানজনক বলে খারিজ করে দেয় আন্দোলনকারীরা। মঙ্গলবার দুটি বিষয়ে আপত্তি জানিয়ে নবান্নকে পাল্টা ইমেল করা হয়। বুধবার আলোচনা চেয়ে ইমেল করেন মুখ্য সচিব। কয়েকটি শর্ত বেঁধে পাল্টা ইমেল করেন ডাক্তাররা। বৃহস্পতিবার আন্দোলনকারীদের ফের ইমেল করেন মুখ্য সচিব। বৃহস্পতিবার বিকেল 5টায় আলোচনায় যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় নবান্নের তরফে।
বৃহস্পতিবার বৈঠকে সরাসরি সম্প্রচারের অনুমতি না দেওয়ায় বৈঠক বাতিল হয়ে যায়। আর আজ শুক্রবার আজও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন আন্দোলনকারীরা। গত 4 দিনের যে ঘটনার টাইমলাইন, জুনিয়র চিকিৎসকদের যে ধর্ণা অবস্থান, আজ বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও ত্রিপলের নিচে দাঁড়িয়ে কেউ বা রেনকোট পরে সেই ধর্ণা অবস্থানে সামিল হয়েছেন এবং সেই ধর্ণা চলছে যতক্ষণ না 5 দফা দাবি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধর্ণা অবস্থান চলবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কাজে ফিরবেন না জুনিয়র চিকিৎসকেরা, এমনটাই কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। পাশাপাশি সিনিয়র চিকিৎসকরাও কিন্তু পাশে দাঁড়িয়েছেন জুনিয়র চিকিৎসকদের। আমরা সরাসরি নজর রাখার চেষ্টা করব স্বাস্থ্য ভবনের দিকে, যেখানে এই অবস্থান বিক্ষোভ চলছে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো, তোমার কাছে জানার চেষ্টা করব, 4 দিন পেরিয়ে আজ শুক্রবার এখনো পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলছে, পরবর্তী পদক্ষেপ ঠিক কি হতে চলেছে আন্দোলনকারীদের, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, গত 4 দিন ধরে জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা এই স্বাস্থ্য ভবনের সামনেই কিন্তু অবস্থানে বসেছেন এবং সেই ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন দেবরাজকে। আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তার তারা এইখানে বসে রয়েছেন এবং তারা কিন্তু তাদের মতো করে আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন। একদিকে যেরকম প্রতিবাদ চলছে, অন্যদিকে তাদের পরবর্তী পরিকল্পনা কি সেই পরিকল্পনা নিয়েও কিন্তু তারা আলোচনা করছেন। তুমি জানো, আজকে সকালেই কিন্তু রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে এবং তাদেরকে এই যে ঘটনা ঘটেছে তার একটা হস্তক্ষেপ করতে বলা হয়েছে। গতকাল এই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের না হওয়ার ফলেই এই চিঠি পাঠানো হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু এই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি শয়ে শয়ে, হাজারে হাজারে জুনিয়র ডক্টর তারা কিন্তু এইখানে বসে রয়েছেন এবং তারা কিন্তু বিচারের দাবিতেই এখানে বসে রয়েছেন। তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি নিয়েই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে। 4 দিন তো হয়ে গেল, পরবর্তী আপনাদের পরিকল্পনা কি রয়েছে, কি কতদিন আন্দোলন চলবে? গতকাল তো মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও হলো না। দেখুন, কালকে আমাদের যে বৈঠকটা হয়েছে ওই বৈঠকটা তো অ্যাকচুয়ালি হয়নি। আমরা যেটা ডিমান্ড করেছিলাম যে লাইভ স্ট্রিমিং করাতে, লাইভ স্ট্রিমিং তো করেননি আমাদের মাননীয় সিএম। তো যতক্ষণ না এই মিটিংটা লাইভ স্ট্রিমিং করাচ্ছেন আমরা মিটিংয়ে যাচ্ছি না। আপাতত আমরা সুপ্রিম কোর্টের আগামী শুনানির জন্য অপেক্ষা করে আছি। শুনানিতে এর আগের বারেও আমাদের দিদির বিচার নিয়ে কোনো কথা বলা হয়নি, উপরন্তু আমাদের প্রোটেস্ট বন্ধ করা নিয়ে একটা থ্রেট টাইপের দেওয়া হয়েছে। তো আমরা সেইটাই অপেক্ষা করে আছি আমাদের দিদি কবে বিচার পাবে। আমরা রাস্তায় 34 দিন বসে আছি আজকে নিয়ে, এখনো আমরা বিচারের কোনো সুফল দেখতে পাইনি, সেইটার জন্য আমরা অপেক্ষা করে আছি। আজকে রাজ্যের শাসক দলের একজন নেতা কুণাল ঘোষ, তার তরফে মন্তব্য করা হয়েছে যে কিছু অতি বাম সংগঠন আপনাদের ওপর হামলা চালাতে পারে। তার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিধাননগর পুলিশ কমিশনারেট একটা মামলা রুজু করেছে। এই আন্দোলন স্থলের নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরা লাগানোর একটা পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? দেখুন, এটা তো একটা পিসফুল প্রোটেস্ট, যেহেতু আমাদের আর্মজনতা আমাদের সাথে আছে, তো সেই কারণে আমাদের ভয় কমই লাগছে। আসুক, দেখা যাক কি হয়। আপনারা যে বলছেন স্বাস্থ্য যে ক্ষেত্র, যেখানে আপনাদের আসল জায়গা, সেখানে সিসিটিভি লাগানো হচ্ছে না, লাগানোর দাবি যেরকম আপনারা করছেন, আপনাদের এই অবস্থান মঞ্চে সিসিটিভি লাগানোর কথা বলা হচ্ছে যে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এখানে মানে বহিরাগতদের কাউকে ঢুকতে দেওয়া হবে না। দেখুন, এখানে কেউই বহিরাগত নয়, যেই আসছে সবই প্রকৃত মনে আমাদেরকে সাপোর্টে আসছে।
তো এখানে আমরা যেই কুণাল ঘোষের যে ভয়টা দেখানো হয়েছে আমাদেরকে, কি যেই কারণে আমাদেরকে মানে আন্দোলনে যে ব্যাঘাত ঘটাতে পারে, সেটার প্রবলতা কম, আর হলেও আমজনতা দেখবে ব্যাপারটা কি হয় না হয়। শাসক দলের বেশ কিছু নেতৃত্বের তরফে বলা হচ্ছে যে যখন এখানে বৃষ্টি চলছিল তা আপনাদের আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ সামনেই যে বিজেপির পার্টি অফিস রয়েছে সেখানে গিয়েছিলেন এবং সেখানে বৃষ্টির জন্য গিয়েছিলেন মাথা বাঁচাতে। তার পাশাপাশি বিজেপি পার্টি অফিসের যে ওয়াশরুম রয়েছে সেটাও ইউজ করা হচ্ছে। কোথাও কি শাসক দলের তরফে এই মন্তব্যগুলো তার কি প্রতিক্রিয়া আপনাদের? আমাদের এখানে যে আন্দোলন চলছে তাতে আমাদেরকে প্রচুর পরিমাণে ত্রিপল এবং আমাদের বাইরে বায়ো টয়লেটস দেওয়া আছে। এখানে যথেষ্ট সুব্যবস্থা আছে এই আন্দোলনের এখানে, যাতে আমাদেরকে বাইরে কোথাও কোনো সহযোগিতা না নিতে হয়। এবার সেই হিসাবে কে কোথায় গেছিল আমরা জানি না, কিন্তু আমাদের এখানে যথেষ্ট সুব্যবস্থা আছে এবং আমরা এই আন্দোলনের এই মঞ্চে আমরা প্রকৃতভাবে আছি এবং আমাদের কোনো ঝড় বৃষ্টি কোনো কিছু থামাতে পারবে না। আমরা এই আন্দোলন মঞ্চেই থাকবো। একদমই, তুমি শুনলে এই আন্দোলনকারীদের প্রতিক্রিয়া, বিভিন্ন বিষয়ে তারা প্রতিক্রিয়া দিলেন। রাজ্য সরকারের তরফে যে সমস্ত কথাগুলি বলা হচ্ছে, শাসক দলের তরফে সেই সমস্ত প্রতিক্রিয়া তারা দিলেন। তারা স্পষ্টত বলছেন যে যতক্ষণ না তাদের এই 5 দফা দাবি মানা হবে তারা কিন্তু এই অবস্থান চালিয়ে নিয়ে যাবেন। যেমনটা আপনারা শুনলেন কি বক্তব্য রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে যারা আন্দোলন করছেন তাদের। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়টা মূলত উঠে এলো, তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত না তাদের দাবি পূরণ হচ্ছে। পাশাপাশি যে বিষয়টা আজকে উঠে এসেছে, কুণাল ঘোষ তিনি একটি অডিও পোস্ট করেছেন, যদিও সেই অডিওর সত্যতা ট্রাইব টিভি বাংলা যাচাই করেনি, এবং সেই অডিওতে যেমনটা জানা যাচ্ছে এবং সেই অডিও পোস্ট করে কুণাল ঘোষ তিনি যেমনটা দাবি করেছেন যে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের যে অবস্থান বিক্ষোভ চলছে সেই অবস্থান বিক্ষোভে হামলা চালানো হতে পারে বাম যুব সংগঠন, বাম সংগঠনের তরফে, আর তাতেই তৃণমূলকে বদনাম করার একটা চেষ্টা হতে পারে, এই অভিযোগ সামনে এনেছেন কুণাল ঘোষ। আর এতেই যেমনটা জানাচ্ছেন আন্দোলনকারীরা যে সাধারণ মানুষ সবটা দেখছে, তারা ভয় পাচ্ছেন না। গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যে যে বিষয়টা বারবার উঠে এসেছে এবং আজও মুখ্যমন্ত্রী যে 2 লাখ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন যারা বিনা চিকিৎসায় মারা গিয়েছেন তাদের পরিবারকে, সেই বিষয়টা নিয়ে এবার একটু কথা বলার চেষ্টা করব। বারংবার একটা অভিযোগ উঠে আসছে এই কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় রোগীদের মৃত্যু হচ্ছে, এই বিষয়টা ঠিক কতটা সত্যি? এটা কিন্তু প্রুফ করতে হবে। দেয়ার ইজ নো প্রুফ টু দিস, ঠিক আছে, বিকজ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির আগেও অনেক পেশেন্ট মারা গেছে। স্বাস্থ্য মানে খুবই খারাপ অবস্থা, মানে হসপিটালের অবস্থা খারাপ। অ্যান্ড নিজেই স্বাস্থ্যমন্ত্রী, তো তিনি যখন একটা কথা বলছেন তাহলে সেটাতে তো একটা অ্যাপ্রুভাল পড়েই যায়, পোস্ট করেছেন তিনি, সেটা অ্যাপ্রুভাল পড়ে যায়, বাট এটা সত্যি কোনো প্রুফ নেই। বিকজ এমনিতেও জুনিয়র ডাক্তাররা পুরোপুরি কর্মবিরতিতে নেই, তারা অভয়া ক্লিনিক চালাচ্ছে, অনেক জায়গায় অভয়া ক্লিনিক চালাচ্ছে ফ্রি অফ কস্ট। সেটা তো কোথাও দেখাচ্ছে না, সেটা একবারও মেনশন করা হয়নি। সেটা যখন সুপ্রিম কোর্ট বললেন যে ওখান থেকে বললেন যে এরকম টিউসডেতে 5টার মধ্যে কাজে ফিরতে হবে, তখন সেখানেও এটা তোলা হয়নি যে তারা কন্টিনিউয়াসলি অভয়া ক্লিনিকে প্রচুর পেশেন্টদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট দিচ্ছে, সেটা একবারও কোথাও মেনশন করা হয়নি। আর এখানে যেটা উনি বলছেন যে পেশেন্ট মারা গেছে, ফর সাম রিজন পেশেন্টের ডেথ হয়েছে, যেটা আগেও হয়েছে এখনও হচ্ছে কন্টিনিউয়াসলি। আবার যখন জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবে তখনও আবার হবে, বিকজ দিস ইজ নর্মাল। মানে পেশেন্টের তো ডেথ হতেই থাকে হসপিটালে না, ফর সাম রিজন। মানে তাদের যদি মানে কোনো খুব খারাপ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা একেবারেই খারাপ অবস্থা কোনো পেশেন্ট যদি ভর্তি হলো আইসিইউতে, ডেথস আর কমন, নট অনলি ইন গভর্নমেন্ট হসপিটালস, প্রাইভেট হসপিটালসেও ডেথস আর ভেরি কমন, হতেই থাকে। বাট এই টাইমটাতেই এই কজন মারা গেছে, এটাকেই ফোকাস করা হচ্ছে। আর তার আগেও কোনোদিন কোনো পেশেন্ট মারাই যায়নি, তারপরেও কোনোদিন হয়তো কোনোদিন কেউ মরবে, এরকম তো কথার বলাটা ঠিক নয়, তাই না? অর্থাৎ ন্যাচারাল ডেথটাকে পলিটিক্যালি ইউজ করা হচ্ছে, আপনি যেটা বলছেন। I won't say a natural death. Obviously, those people must be sick. Sick patientsরা আগেও মারা গেছে, যারা আইসিইউতে খুবই খারাপ পেশেন্টস ভর্তি হয় তারা মারা যাচ্ছে, ওটাই হবে। মানে পেশেন্ট তো মারা যাচ্ছে, ন্যাচারাল ডেথ বলবো না, অবভিয়াসলি ন্যাচারাল ডেথ। আপনারা কি বলতে চাইছেন যে
যে কর্মবিরতির কোনো প্রভাব স্বাস্থ্যক্ষেত্রে পড়ছে না? পড়ার কথাটা কেন, আমি যেটা আগেও বলা হয়েছে 7,500 স্টুডেন্টস আছে, স্টুডেন্টস মানে জুনিয়র ডক্টরস, আর সিনিয়র ডক্টরস মানে সব কিছু মিলে জুনিয়র প্লাস সিনিয়র মিলে 92,000 ডক্টরস আছে। এবার জুনিয়র ডক্টরস আর নট সাপোজ টু ট্রিট উইদাউট সিনিয়র ডাক্তারদের মানে ওই ছাড়া, মানে গাইডেন্স ছাড়া জুনিয়র ডাক্তারদের তো ট্রিট করা উচিত নয়, তাই না? দে আর জাস্ট স্টুডেন্টস। এবার তারা স্ট্রাইকে বসেছে, তার জন্যে একেবারে মানে হেলথ সিস্টেম ভেঙে পড়ছে, এটা তো বলা একেবারেই ঠিক নয়, তাই না? কিছুটা হয়তো মানে এফেক্ট করবে, বাট তাই বলে পুরো ভেঙে পড়ছে এই কথাটা বলাটা ঠিক নয়। আপনি যেটা বললেন যে কিছুটা ভেঙে পড়ছে, কোথাও গিয়ে কিছুটা রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে, এই গত 1 মাস ধরেই কর্মবিরতি চলছে, অর্থাৎ 1 মাস ধরে কিন্তু কিছুটা হলেও এই রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে, সেই বিষয়টা আপনারা ঠিক কিভাবে দেখছেন? রোগী পরিষেবা আই ডোন্ট থিঙ্ক ব্যাহত হচ্ছে, বিকজ সিনিয়র ডক্টরসরা রিলেন্টলেসলি কাজ করে যাচ্ছেন, মানে সবাইকেই পরিষেবা দিচ্ছেন। মেবি মানে সিনিয়র ডক্টরসদের একটুখানি মানে অসুবিধা হচ্ছে, বিকজ ওয়ার্কলোডটা বেশি হয়ে যাচ্ছে, দিনে রাতে তাদের কাজ করতে হচ্ছে। বাট আই ডোন্ট থিঙ্ক, বিকজ আদারওয়াইজ তাহলে তো পেশেন্ট পার্টিরা কমপ্লেন করতো না, পেশেন্ট পার্টিরা আর জয়নিং আওয়ার প্রটেস্ট, তারা আমাদেরকে হেল্প করছে, তারা আমাদের সাথে যে আমরা প্রটেস্টে বেরোচ্ছি, তারা আমাদের সাথে হাঁটছে, তারা আমাদের সাথে বসে থাকছে ঝড় বৃষ্টির মধ্যে দিনের পর দিন, তাহলে কেন করবে তারা? তার যদি আমাদের জন্যে মানে আমাদের কর্মবিরতির জন্য তারা মারা যাচ্ছে, যদি সেরকম হতো তাহলে তারা তো সেটা করতো না, না? তারা তো উল্টে আমাদেরকে ধরে হয়তো মানে আমাদের এগেনস্টে কেস করতো বা কিছু করতো। বাট তারাও আমাদেরকে মানে কন্টিনিউয়াসলি ফার্স্ট যখন থেকে কর্মবিরতি চলছে প্রত্যেকটা পেশেন্ট পার্টিও আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে, তো সেটা কেন হচ্ছে? ডাক্তারদের সাধারণ মানুষ একেবারে ভগবানের জায়গায় বসিয়ে রেখেছে, আর সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে 29 জনের, এবং তিনি তাদেরকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছেন। এর ফলে কি কোথাও গিয়ে একটা জুনিয়র ডাক্তারদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে? সেটা নিয়ে আই থিঙ্ক ডেফিনেটলি নট, আই গেস আমরা প্রোটেস্টটা করব। আর যেটা ম্যাম বললেন যে ডেফিনেটলি জুনিয়র ডক্টরস আর বেসিক্যালি দে আর সাপোজ টু বি ট্রেন্ড, ওরা ট্রেনিং পিরিয়ড চলছে, দে আর নট ডাইরেক্টলি ট্রিটিং পেশেন্টস। সিনিয়র ডক্টরস আর রিলেন্টলেসলি ডুইং দেয়ার জবস, অ্যান্ড তারা ডাবল ওয়ার্কলোড নিয়ে কাজ করছেন। And definitely there is no hamper in the healthcare facility, I guess, definitely. আমি শুরুতেই যে বিষয়টা বলেছি, যেটা আমাদের স্ক্রিনেও দেখানো হচ্ছে, যে 5 দফা দাবি মূলত রয়েছে। প্রথম দাবিটাই রয়েছে যে তিলোত্তমা ধর্ষণ এবং খুনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। দ্বিতীয় দাবি যেটা রয়েছে যে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কলকাতা পুলিশ বিনীত গোয়েলের ইস্তফা এবং বাকিটা সম্পূর্ণ নিরাপত্তা জনিত, যে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। আমি প্রথমেই যেমনটা বলছিলাম যে প্রথম যে দুটো দাবি রয়েছে, তিলোত্তমা খুন এবং ধর্ষণে দোষীদের বিচার এবং যে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের খুঁজে বের করা এবং তাদের বিচার, এই বিষয়টা তদন্তাধীন। এতে রাজ্য সরকারের এই মুহূর্তে কোনো পদক্ষেপ নেয়ার নেই, কারণ সিবিআই ঘটনার তদন্ত করছে এবং সুপ্রিম কোর্টে বিষয়টা বিচারাধীন। অন্যদিকে নিরাপত্তার যে দাবিগুলো রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, নিরাপত্তারও জোরদার করা হচ্ছে। অর্থাৎ সরকারের যেটা করার ছিল নিরাপত্তায় জোর দেওয়ার বিষয়টা, সেটা সরকার করছে, তারপরে কর্মবিরতিটা চালিয়ে যাচ্ছেন। আপনারা ঠিক কোন দাবিতে? কর্মবিরতিটা বেসিক্যালি ইটস আ প্রোটেস্ট। কর্মবিরতি বলাটা আমার মনে হয় মানে ঠিক হবে না, কারণ কি কর্ম তো চলছে, কর্ম তো এভরিডে চলছে। তারা যখন টাইম পাচ্ছে ডেফিনেটলি দে আর কামিং টুগেদার অ্যান্ড প্রোটেস্টিং। সার্ভিসে কোনো হ্যাম্পার হচ্ছে না, কর্ম তো চলছে, এভরিডে হেলথ কেয়ার চলছে, পেশেন্টস দেখা হচ্ছে। ইভেন আউটসাইড হসপিটালের বাইরে ছোটো ছোটো ওপিডির মতো সেট আপ করে ইভেন এক্সেস পেশেন্টস দেখা হচ্ছে। তো আই থিঙ্ক হেলথ কেয়ার ফ্যাসিলিটি ইজ গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। একেবারেই। এর পরবর্তী আর একটা বিষয় আমি তুলে ধরার একটু চেষ্টা করব, যে সব ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে
প্রোটেস্ট চলছে, কর্মবিরতি বললে কর্মবিরতি চলছে, বৈঠকের জায়গা একটা তৈরি হয়েছে, আলোচনা চলছে, সমস্ত বিষয় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কোথাও গিয়ে শাসক দলের তরফে এই বিষয়টাকে একটা রাজনীতির রং দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথম থেকেই যে বিষয়টা পরিষ্কারভাবে জানানো হয়েছিল এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন, সেখানে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য রাজনৈতিকভাবে তিনি এটাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা দেখেছি যে ওরা রাজনীতি করতে চায়, সেই জন্য আলোচনা করতে চাইছে না, এমন মন্তব্য আমরা চন্দ্রিমা ভট্টাচার্যের মুখে শুনেছি। গতকাল মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ওরা বিচার নয়, ওরা চেয়ার চায়। আজ কুণাল ঘোষ তিনি বলছেন যে এই আন্দোলনের উপর বাম সংগঠনের হামলা হতে পারে। কোথাও গিয়ে ঘুরে ফিরে বারবার রাজনীতির ইস্যুটা চলে আসছে। আমি অডিও ক্লিপটা একবার শোনাবো, তারপরে এইটা নিয়ে আরো আলোচনায় যাব। আচ্ছা, বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ চকলেট, হ্যাঁ ওড়াবার জন্য অর্ডার করেছে, কিন্তু এটা তো লাইনের নাই। সবাই হ্যাঁ সবাই প্রশ্ন করছে, তারা যারা আছে আপনারা, হ্যাঁ বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। অঙ্ক কিছু মিলছে না আমার, কি পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, কথা কেটে যাচ্ছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক মানে করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। হ্যালো, তোকে তো মানে ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। আর তুমি বলছো ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ খেয়ে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয়। হ্যাঁ, সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, বাপ্পাদা বলছি জানোয়ার হয়ে যায়নি এখন, ব্যাপার আছে। হ্যাঁ, ওই 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 মতো করেই কর। দাদু বলছি ঠিক আছে, চলে আসছে। কি বললো, কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখো হলো ডক্টর কাছে যাচ্ছি আমি। ধন্যবাদ। যে অডিওটা আপনাদের শোনালাম সেই অডিওর সত্যতা ট্রাইব টিভি বাংলা যাচাই করেনি, কিন্তু কুণাল ঘোষ তিনি এই অডিওটি পোস্ট করেছেন এবং সেই পোস্ট করে তিনি দাবি করছেন যে এই অডিওতে যে কথাগুলো শোনা গেল, যে শান্তিপূর্ণ অরাজনৈতিক জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রোটেস্ট চলছে, সেটাতে বাম যুব সংগঠন এবং অতি বাম সংগঠন কোনোভাবে সেখানে হামলা ছড়ানোর চেষ্টা করতে পারে, সেখানে কোনোভাবে আক্রমণ করতে পারে, এই ধরনের একটা যুক্তি রেখেছেন কুণাল ঘোষ। আমি যেমনটা বলছিলাম যে কোনো না কোনোভাবে সবসময় একটা রাজনীতির রং লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই বিষয়টা কেন, এই বিষয়টা ঠিক কীভাবে দেখছেন? এখন বারবার আমাদের তরফ থেকে বলা হয়েছে যে আমাদের প্রটেস্টে কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই। উই আর নট আগেনস্ট এনি পলিটিক্যাল পার্টি। আমাদের কোনো পলিটিক্যাল পার্টিকে আমরা সাপোর্টও করছি না, বা কোনো পলিটিক্যাল পার্টির আগেনস্টেও যাচ্ছি না। এখানে কোনো রাজনীতির কোনো রং নেই। জানি না বারবার আই ডোন্ট নো এরকম রং মানে পলিটিক্যাল কিছু এজেন্ডা করে হয়তো এটাকে সাইড ট্র্যাক করার চেষ্টা হচ্ছে। মেন ইস্যু যেটা হচ্ছে, আমরা তো অবভিয়াসলি উই ওয়ান্ট জাস্টিস,
সেটাই হচ্ছে আমাদের মেন ডিমান্ড। বাট এই পলিটিক্যাল জিনিসগুলো এনে না এটাকে বারবার আই থিঙ্ক ডেভিয়েট করা, মেন জায়গা থেকে ডেভিয়েট করা বা সাইড ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। বাট আমাদের প্রটেস্টে কোনো পলিটিক্যাল রং, কোনো এজেন্ডা নেই, একেবারেই নেই। একেবারে আমি আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা সোশ্যাল মিডিয়ায় আমরা খুব দেখতে পাচ্ছি, জিনিসটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে, সেই আলোচনাটা একবার তোলার চেষ্টা করব। একটা আওয়াজ উঠছে উৎসবে ফিরছি না, অন্যদিকে আরেক দল বলছে যে উৎসব অনেক মানুষের রুটি রুজির যোগান দেয়, সেখানে যদি মানুষ উৎসবকে বয়কট করেন, অর্থাৎ সামনে যে দুর্গাপুজো রয়েছে সেই দুর্গাপুজোকে বয়কট করেন, তাহলে অনেক মানুষের রুটি রুজির সমস্যা হতে পারে। এই বিষয়টা ঠিক কিভাবে দেখছেন? দেখুন, উৎসব বয়কট করতে আমরা একবারও বলিনি, আমাদের সেটা এজেন্ডাও নয়। অবভিয়াসলি এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে, কেউ যদি উৎসবে খুশি মানে উৎসব সেভাবে পালন করতে চায় তো করতে পারে। বাট আমাদের জন্যে মানে অ্যাজ ডক্টরস, আমি মানে ডক্টরসদের কথাই বলছি, আমি বাকিদের কথা বলছি না, আমাদের একটা মানে দুঃখের টাইম চলছে, ঠিক আছে, খুবই যেটাকে বলে অসহজ টাইপের চলছে। আমাদের একজন বোন মারা গেছে, যে আমাদের বোন হয়, দিদি হয় কারোর, তো সেই সময় না আমরা ঠিক পারবো না যে উৎসব বয়কট করার কথা বলছি না, আমরা উৎসবে মানে মেতে ওঠা যেটা বলে সেটা আমরা ঠিক পারবো না, ওটাই। অর্থাৎ আপনারা বলতে চাইছেন যে এই মতামতটা যার যার ব্যক্তিগত, Exactly. যদি কেউ উৎসবে ফিরতে চায় সে ফিরতে পারে, যারা উৎসবে ফিরতে চান না তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের আন্দোলন চালিয়ে যেতে পারেন। এই বিষয়টাতে আপনারা জোর দিচ্ছেন, এটাতে কোনো জোড়াজুড়ি নেই, সম্পূর্ণ ব্যক্তিগত একটা বিষয়। আরো একটা বিষয় যে এই যে রাজনীতির রং লাগানোর চেষ্টা করা হচ্ছে, উৎসব নিয়ে কথা হচ্ছে যে উৎসবে ফিরছি ফিরবো না, অন্যদিকে রোগী মৃত্যু, ক্ষতিপূরণ, লাইভ স্ট্রিমিং করতে হবে আলোচনা, বিভিন্ন রকম দাবি দাওয়াতে কোথাও গিয়ে কি বিচারের দাবিটা চাপা পড়ে যাচ্ছে? কখনো মনে হচ্ছে যে জিনিসটা সাইড ট্র্যাক হয়ে যাচ্ছে, কখনো সত্যিই মনে হচ্ছে যে অ্যাকচুয়াল এজেন্ডা থেকে ডিভিয়েট হয়ে যাচ্ছে আমাদের জিনিসটা, যেটা আমাদের ডিমান্ড সেগুলো থেকে। এই যে লাস্ট যে সুপ্রিম কোর্টের হিয়ারিং হলো, সেখানেও অভয়ার সেটাতে কিছু বলা হলো না, অন্য কিছুই বলা হলো। এবার হ্যাঁ, পরের হিয়ারিংয়ের জন্য আমরা ওয়েট করছি, কে দেখা যাক সেই হিয়ারিংয়ে কী কথা হয়। বাট সত্যি কিছু জায়গায় মনে হচ্ছে যে অ্যাকচুয়াল যেই আমাদের যেই ডিমান্ডসগুলো, অ্যাকচুয়াল যে এজেন্ডা আমাদের, সেখান থেকে একটু ডিভিয়েট হয়ে যাচ্ছে জিনিসটা, ওটাই। কিন্তু অন্যদিকে একটা পজিটিভ দিক যদি আমরা দেখি, এই যে আন্দোলন চলছে এতদিন ধরে চলছে, 1 মাস ধরে চলছে, এবং সাধারণ মানুষ আপনাদের পাশে রয়েছে, তারা বিভিন্ন রকম ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে আপনাদের কাছে খাবার পাঠাচ্ছে, জল পাঠাচ্ছে, ত্রিপল পাঠাচ্ছে, বিভিন্ন রকম সাহায্য করছে, মানুষ বাড়িতে রান্না করা খাবার দিয়ে যাচ্ছেন আন্দোলনকারীদের, সেটা কি কোথাও গিয়ে একটা মনোবল যোগাচ্ছে? হ্যাঁ, অবভিয়াসলি খুবই ভালো, মানে সবাই আমাদের সাপোর্ট করছে, কমন পিপল এসে আমাদের এত কিছু করে সাপোর্ট করছে। আর আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন প্রচুর স্টোরিজ পাবেন যে কতজন এসে কত কিছু করে যাচ্ছে আমাদের জন্যে। আবার আমাদের যখন আমরা হয়তো ওই বৃষ্টি, আজকে যেরকম সারাদিন এত বৃষ্টি হয়েছে, তো যারা স্বাস্থ্য ভবনের সামনে বসেছিল সবাই একদম ভিজে একদম কাদা হয়ে গেছে, তো ওখানে ওরা বলেছে যে কেউ যদি পারেন একটু কাপড় টাপড় এসে দিয়ে যান, মানে যেটা আমাদের থেকে ডিমান্ড করা হচ্ছে তারা আবার এসে সেগুলো মানে হেল্প করে দিয়ে যাচ্ছে আমাদেরকে। মানে এতটা সাপোর্ট পাচ্ছি আমরা, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু কমন পিপল বিকজ অফ দ্যাট, কে এতভাবে এত কিছু করে তারা আমাদের পাশে থাকছেন। উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর দ্য, ভেরি গ্রেটফুল টু দ্যাম। ভেরি গ্রেট। সিনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন, তারা বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যদি জুনিয়র চিকিৎসকরা কাজে না ফেরে, সেক্ষেত্রে রাজ্য সরকার যদি তাদের উপর কোনো রকম অ্যাকশন নেয়, সেক্ষেত্রে সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন, যারা কাজটা চালিয়ে নিয়ে যাচ্ছেন, তারাও কর্মবিরতির পথে হাঁটবেন। সেক্ষেত্রে চিকিৎসা পরিষেবা কিন্তু একেবারেই ভেঙে পড়তে পারে যদি জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক দুপক্ষই একসাথে কর্মবিরতিতে নামে, সেক্ষেত্রে সাফার করবে সাধারণ মানুষ। এই বিষয়টা ঠিক আপনি কিভাবে দেখছেন?
এখানে একটাই কথা বলবো কি অতটা ড্রাস্টিক জায়গায় যাওয়ার যাতে মানে সেরকম মানে সার্কামস্ট্যান্সেস যাতে না ক্রিয়েট হয়, বিকজ সিনিয়র ডাক্তাররা যেটা বলেছেন যে জুনিয়র ডাক্তারদের আগেনস্টে যদি কোনো কিছু অ্যাকশন নেওয়া হয় বা তাদেরকে যদি সাসপেন্ড করে দেওয়া হয়, কিছু করে যদি তাদের প্রোটেস্টটাকে বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে তারা সেটা হয়তো সেই জিনিসটা করতে পারেন। তো উই জাস্ট হোপ কে সেই জায়গাতে যাতে এইটা না পৌঁছায়, যাতে সেই দরকারটা না পড়ে, সেই রকম একটা ড্রাস্টিক কোনো মানে সিনিয়র ডাক্তারদের সেরকম একটা ড্রাস্টিক কিছু একটা ডিসিশন যাতে না নিতে হয়। উই জাস্ট হোপ কে সেই জায়গায় না যায় জিনিসটা। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যখন জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরছেন না, সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে তো কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হতেই পারে, সেক্ষেত্রে ঠিক আপনারা কি করবেন? সেটাই বললাম যে আই হোপ কে সেরকম কিছু না করা হয়। আপাতত লেটস ওয়েট ফর দ্য নেক্সট হিয়ারিং কে কী হয়, তারপরে এটা তখন দেখা যাক কি হয়। আজ জুনিয়র চিকিৎসকদের তরফে এই বৈঠক বাতিল হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতিকে চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠি প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতিকেও পাঠানো হয়েছে। আপনারা কি চাইছেন এই বিষয়টাতে কেন্দ্রের হস্তক্ষেপ? ডেফিনেটলি, যেহেতু এটা সিবিআই ইনভেস্টিগেট করছে ম্যাটারটা, তো ডেফিনেটলি আমরা চাবো যে যারা অ্যাপেক্সে আছেন, যিনি ওনার ইসে যেন প্রসেসটা তাড়াতাড়ি হোক, যেন আমরা জাস্টিসটা পাই, তা সেই জন্যই চিঠিটা পাঠানো হয়েছে। একেবারে যে বিষয়গুলো আমাদের আলোচনায় আজকে উঠে এলো, একদিকে রাজনীতির রং লাগানোর চেষ্টা, অন্যদিকে কিন্তু এই বৈঠক বাতিল হওয়ার পরে একেবারে আন্দোলনকারীরা রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন এবং সেই চিঠি ফরওয়ার্ড করা হয়েছে প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতিকেও। সিবিআই এই ঘটনার তদন্ত করছে, এই তদন্ত যাতে আরো দ্রুত গতিতে হয় এবং যাতে দ্রুত দোষীদের খুঁজে বার করে শাস্তি দেওয়া যায়, এটাই কিন্তু একমাত্র লক্ষ্য আন্দোলনকারী এবং এই আন্দোলনকে যারা সমর্থন করছেন সেই সাধারণ মানুষের। অন্যদিকে রাজ্য সরকারের কাছেও একাধিক দাবি রাখা হয়েছে এবং নিরাপত্তাজনিত দাবি রাখা হয়েছে যে হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তার মানে আপনারা কি কোথাও গিয়ে এটা বলছেন যে হাসপাতালে ভয়ের পরিবেশ রয়েছে? কারণ আরজি করের ঘটনাটা আমরা দেখেছি, আরজি করের ঘটনার পরেই এই দাবিটা উঠছে, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি করছেন আপনারা, তো নিরাপত্তাহীনতাটা কি এখনো রয়েছে? কারণ রাজ্য সরকারের তরফে এই বিষয়টা কাজ করা হচ্ছে, সিসিটিভি লাগানো হচ্ছে এবং নিরাপত্তা বাড়ানো হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার্স বাড়ানো হচ্ছে। এটা যদি আমি বলি নিরাপত্তার বিষয়টা, কি ধরনের নিরাপত্তা চাইছেন আপনারা? কিছু বছর আগেও একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে এনআরএস এর একজন ইন্টার্নকে পেশেন্ট পার্টি এসে এত মেরেছিল যে তাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছিল, যার জন্য আমরা তখনও স্ট্রাইকে গেছিলাম। তখনও ডিমান্ড ছিল যে যাতে সিকিউরিটি দেওয়া হয়, সিসিটিভিস দেওয়া হয়, আরও পুলিশ পার্সোনালদের দেওয়া হয়, কিন্তু আমরা সেই সেফটি সিকিউরিটিটা পাইনি, যার জন্যে আবার এই 2024-এ এসে এরকম একটা ঘটনা হলো। এই আমাদের ডিমান্ডসগুলো যদি তখনই মেনে নেওয়া হতো তাহলে কি এই দিনকে এই ঘটনাটা আবার হতো? আমার তো মনে হয় না হতো। তো এখন যদি এই জিনিসটা না আমরা অ্যাচিভ করি, যদি আমরা যদি আবার এগুলো ভুলে গিয়ে আবার বসে যাই, আবার সব কিছু ধামাচাপা পড়ে যায়, সেখানে কিন্তু আমাদের সিকিউরিটির কোয়েশ্চেনটা রয়েই যাচ্ছে। তো এইবারটা উই অ্যাকচুয়ালি ওয়ান্ট দিস টু বি সলভড, কিছু একটা মানে বিচার তো চাই, আর সিকিউরিটি সেফটি এগুলো যেন আমরা মানে আমাদেরকে দেওয়া হোক, এটাই আমাদের ডিমান্ড আছে এখন। একেবারে যেমনটা জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা এবং সমস্ত স্বাস্থ্যকর্মীরা, তাদের যেটা দাবি যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং হাসপাতালে যাতে ভয় মুক্ত পরিবেশে কাজ করতে পারেন চিকিৎসকেরা, মানুষদের পরিষেবা দিতে পারেন, সেই বিষয়টাই কিন্তু তাদের আলোচনায় বারবার উঠে আসছে। মূলত দুটি দাবি, তিলোত্তমার বিচার এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এই দুটো দাবি কিন্তু বারংবার ঘুরে ফিরে উঠে আসছে। আমরা গতকাল যেটা দেখলাম যে লাইভ স্ট্রিমিংয়ের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়ায় বৈঠক বাতিল হয়ে গেল। এখন কার্যত একটা অনিশ্চিত পরিস্থিতি তৈরি হলো। এরপর কি আপনারা আবারও বৈঠকের চেষ্টা করবেন যাতে বৈঠকটা করা সম্ভব হয়, নাকি অন্য কোনো পদক্ষেপ নেবেন? আপনাদের পরবর্তী স্টেপ ঠিক কি হবে?
না একেবারেই না, আমরা অন্য কিছু পদক্ষেপ নেব না, আপাতত আমরা ওয়েট করছি নেক্সট হিয়ারিংয়ের। বাট আবার যদি আমাদের যে ডিমান্ডটা আছে কি এটাকে লাইভ স্ট্রিম করা হোক, যদি আমাদের 5টা ডিমান্ড নিয়ে আমরা যদি সিএমের সাথে আর একবার ডিসকাস করতে পারি, যেটা আবার লাইভ স্ট্রিমও হয়, সেরকম যদি হয় তাহলে অবভিয়াসলি উই উইল টক উইথ সিএম, উইল ডিসকাস উইথ সিএম। আদারওয়াইজ আর কিছু উপায় আমরা সেটা নিয়ে ভাবছি না রাইট নাও। আপনি এর আগে আরজি করে সম্ভবত পাঠরত ছিলেন, তো সেক্ষেত্রে আরজি কর নিয়ে এর আগেও মানে এই ঘটনার পরও বেশি করে শোনা যাচ্ছে যে আরজি করে এর আগেও বিভিন্ন ধরনের দুর্নীতি কার্যকলাপ সামনে এসেছে এবং সেগুলো চেপে দেওয়ার চেষ্টা হয়েছে। এই বিষয়টা আপনি ঠিক কতটা অভিজ্ঞতায় পেয়েছেন? আমি 2014-এ পাস আউট করে গেছি আরজি করে। আমি 6 ইয়ার্স ছিলাম আরজি করে, এমবিবিএস করেছি, তারপর ইন্টার্নশিপ করেছি। কিন্তু আমি বলতে পারি কি আমার টাইমে কিন্তু আমাকে এসব ফেস করতে হয়নি, মানে আমার টাইমে এরকম কিছু ইনসিডেন্টও হয়নি অ্যান্ড আমি পার্সোনালি এরকম কিছু ফেস করিনি। একেবারে আমাদের আলোচনা একেবারেই শেষের পথে। যেমনটা আজকে আলোচনায় উঠে এলো, মূলত দুটি দাবি। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, শুধু স্বাস্থ্যকর্মী কেন, মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি তিলোত্তমা খুন এবং ধর্ষণের বিচার চাই, দোষীদের খুঁজে বার করে দ্রুত শাস্তি দিতে হবে। আর এই দাবিগুলোকে সামনে রেখেই কিন্তু গত 1 মাস ধরে পথে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, এবং যার ফলে কিন্তু একাধিক বিষয় উঠে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন যারা বিনা চিকিৎসায় মারা গিয়েছেন তাদের পরিবারকে। অনেক ধন্যবাদ আপনাদের আজকে আমাদের এই শোয়ে পার্টিসিপেট করার জন্য। গতকাল আমরা যে বিষয়টা দেখলাম, একটা বৈঠকে সমাধান সূত্র উঠে আসার ক্ষীণ সম্ভাবনা দেখা গিয়েছিল, এবং গতকাল সেই বৈঠক বাতিল হওয়ার পর সেই সম্ভাবনার আলোটুকুও যেন এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি এই লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টা কোনোভাবেই করা সম্ভব ছিল না রাজ্য সরকারের পক্ষে, কারণ বিষয়টা বিচারাধীন ছিল। এবং আজ থেকে যেমনটা দেখা যাচ্ছে, গতকাল নবান্ন থেকে ফিরে আসার পর থেকেই অবস্থান বিক্ষোভ কিন্তু চলছে, অর্থাৎ যে দাবিগুলো নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছিল সেই দাবিগুলোকে সামনে রেখেই অবস্থান বিক্ষোভ চলছে। এবং আপনাদের দেখালাম স্বাস্থ্য ভবনে, সেখানে আন্দোলনকারীরা জানাচ্ছেন তারা সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছেন, সেই শুনানিতে ঠিক কি উঠে আসেন সেদিকে তাকিয়ে রয়েছে। তবে সুপ্রিম কোর্ট যেমনটা আদেশ দিয়েছিল যে কাজে ফিরতে হবে জুনিয়র চিকিৎসকদের, তারা কবে কাজে ফেরেন, তারা পরবর্তী কি পদক্ষেপ নেন সেদিকেই তাকিয়ে গোটা বাংলার মানুষ। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।